আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। সংবাদ কক্ষে আপনাদের সাথে আছি আমি প্রিয়াঙ্কা। বিস্তারিত সংবাদে শুরুতেই জানিয়ে দিচ্ছে সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল সংবাদ শিরোনামগুলো। অন্তর্বর্তী সরকারকে পূর্ণ সমর্থন জানিয়ে পাশে থাকতে যুক্তরাষ্ট্রের আশ্বাস, নিউ ইয়র্কে ডক্টর ইউনূসের সাথে জো বাইডেনের দ্বিপাক্ষিক বৈঠক। 18 মাসের মধ্যে নির্বাচন নিয়ে সেনা প্রধানের বক্তব্যকে স্বাগত জানিয়েছে বিএনপি, নেতাকর্মীদের আন্দোলনে থাকার আহ্বান। তৈরি পোশাক খাতের চলমান শ্রম অসন্তোষ নিরসনে শ্রমিক মালিক পক্ষ একমত, আজ থেকে সব কারখানা চালুর প্রত্যাশা। এবং শেষ টেস্ট খেলতে কানপুরে বাংলাদেশ ক্রিকেট দল, শুক্রবার ম্যাচ শুরুর আগে 2 দিন অনুশীলন করবে টাইগাররা। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছে বিস্তারিত সংবাদে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে পূর্ণ সমর্থন জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন, যে কোনো প্রয়োজনে পাশে থাকার আশ্বাসও দিয়েছেন তিনি। নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে দ্বিপক্ষীয় বৈঠকে এসব কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট। বৈঠকে বিগত সরকারের আমলে সব ধরনের নিপীড়নের বিরুদ্ধে শিক্ষার্থীদের সাহসী ভূমিকা ও বাংলাদেশ পুনর্গঠনে তাদের গুরুত্বপূর্ণ অবদানের কথা তুলে ধরেন ডক্টর ইউনূস। যুক্তরাষ্ট্র প্রতিনিধি রাশেদ আহমেদকে সাথে নিয়ে চকর মালিথার রিপোর্ট। জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনের ফাঁকে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের একান্ত বৈঠক। এ যাবৎকালে জাতিসংঘ অধিবেশনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সাথে বাংলাদেশের কোনো শীর্ষ নেতার এটি প্রথম বৈঠক। বৈঠকের শুরুতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে বুকে জড়িয়ে নেন জো বাইডেন। পরে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি যুক্তরাষ্ট্রের পূর্ণ সমর্থনের কথা উল্লেখ করেন মার্কিন প্রেসিডেন্ট। এছাড়া যে কোনো প্রয়োজনে অন্তর্বর্তী সরকারের পাশে থাকারও আশ্বাস দেন তিনি। জো বাইডেন বলেছেন যে তার ফুল সাপোর্ট আছে বাংলাদেশের প্রতি, বাংলাদেশের ইন্টারিম গভর্নমেন্ট, প্রফেসর ইউনূসের যে ইন্টারিম গভর্নমেন্টের প্রতি, এবং উনি জানতে চেয়েছেন কি কি সাপোর্ট লাগবে আরো। হ্যাঁ, এবং উনি বলেছেন যে এই স্টুডেন্টরা যদি এত স্যাক্রিফাইস করতে পারে তাহলে আমরাও তো আরো অনেক কিছু করতে পারি। বৈঠকে ডক্টর ইউনূস বিগত সরকারের আমলে সব ধরনের নিপীড়নের বিরুদ্ধে শিক্ষার্থীদের সাহসী ভূমিকা ও বাংলাদেশ পুনর্গঠনে তাদের গুরুত্বপূর্ণ অবদানের কথা জানান বাইডেনকে। জুলাই বিপ্লব চলাকালীন শিক্ষার্থীদের আঁকা দেয়ালচিত্রের ছবি সম্বলিত একটি আর্ট বুক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে উপহার দেন প্রধান উপদেষ্টা। প্রেক্ষাপট উনি তুলে ধরেন কিভাবে হলো, কিভাবে টাইরান্ট চলে যেতে বাধ্য হলো, রেভলিউশনের সময় বা রেভলিউশনের ঠিক অব্যবহিত পরে স্টুডেন্টরা যেই ওয়াল পেন্টিং করেছিল সেটার উপর একটা সুন্দর বই আর্ট বুক হয়েছে, সেটার কপি ওনাকে দিয়েছে। এর আগে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের সাথে সাক্ষাৎ করেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো, ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা ডি সিলভা, মরিশাসের প্রেসিডেন্ট পৃথ্বীরাজ রূপন এবং বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গা। একটা মিটিং হচ্ছে জাস্টিন ট্রুডোর সাথে। ওই মিটিং এ অনেকগুলো তার জাস্টিন ট্রুডো বাংলাদেশের গভর্নমেন্টকে তার সাপোর্টের কথা বলেছেন। তারপরে তারা ফ্রিডম ডিপেন্ড তাদের দুই দেশের মধ্যে, আমাদের দুই দেশের মধ্যে সম্পর্ক যাতে আরো উন্নয়ন হয় সেই ব্যাপারে আলোচনা হয়েছে, এবং বাংলাদেশের থেকে স্যার যাতে কানাডায় আরো স্টুডেন্ট যেতে পারে সেই ব্যাপারে কথা হয়েছে, এবং আরো দ্বিপাক্ষিক যেই সমস্ত বিষয়গুলো সেগুলো আলাপ হয়েছে। পরে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিন্টন, ইটালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়ার সাথে সাক্ষাৎ করেন প্রধান উপদেষ্টা। এছাড়া জাতিসংঘে বাংলাদেশের সদস্যপদ লাভের
50 বছর পূর্তি উপলক্ষে এক অনুষ্ঠানে যোগ দেন প্রধান উপদেষ্টা। পরে রোহিঙ্গা সংকট নিয়ে জাতিসংঘ সদর দপ্তরে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে উচ্চ পর্যায়ের কর্মকর্তারা বৈঠক করেন। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নিউ ইয়র্ক সফরের সবচেয়ে বড় সাফল্য সফরের দ্বিতীয় দিনই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে একান্ত বৈঠক। বৈঠকে জো বাইডেন প্রফেসর ইউনূসকে বাংলাদেশের সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন। বিষয়টি বাংলাদেশের জন্য সম্মান এবং গৌরবের। নিউ ইয়র্কের জাতিসংঘ সদর দপ্তর থেকে চকর মালিথা, চ্যানেল আই। নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদ অধিবেশনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কর্মসূচি নিয়ে কিছুক্ষণ আগে ব্রিফিং করেছেন প্রেস সেক্রেটারি শফিকুল আলম। সেখানে ছিলেন চকর মালিথা। যাচ্ছি তার কাছে। চকর, ডক্টর মোহাম্মদ ইউনূসের আগামীকালের কর্মসূচি নিয়ে প্রেস সেক্রেটারি কি জানিয়েছেন? প্রিয়াঙ্কা, আসলে আমরা যারা সাংবাদিকরা নিউ ইয়র্কে এই জাতিসংঘ সাধারণ অধিবেশনের কভার করতে এসেছি, আমি যেরকম সকালবেলা এখান থেকে জ্যাকসন হাইটের এই স্টেশন থেকে, এই স্টেশনটা বাঙালিদের জন্য খুব বিখ্যাত, এখান থেকে সেই সকাল 7টার দিকে এটা কভার করার জন্য ইউএন এর উদ্দেশ্যে ঠিক এই স্টেশন থেকেই রওনা হয়েছিলাম। আবার ইউএন কভার করে আপনার সাথে যখন কথা বলছি, এখন ঘড়িতে বাজে এখানকার স্থানীয় সময় ঠিক রাত 11টা। আমরা আবার ওই স্টেশনে এসেই আপনার সাথে কথা বলছি। আপনি যেটা জানতে চাইলেন যে আগামীকাল ডক্টর ইউনূসের কি কি কর্মসূচি আছে, কিছুক্ষণ আগে চ্যানেলের দর্শকরা দেখেছে যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি শফিকুল আলম সাহেব সাংবাদিকদের সাথে আনুষ্ঠানিক কথা বলেছেন। সেখানে তিনি দিনের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বলেছেন। তার মধ্যে একটি বিষয় গুরুত্বপূর্ণ যে রোহিঙ্গা ইস্যুতে যে প্রফেসর ইউনূস যে বৈঠক করেছেন, একটা জাতিসংঘে যে বৈঠক হয়েছে, সেখানে বলেছে যে রোহিঙ্গাদের জন্য যে সেখানে একটি সিদ্ধান্তের কথা জানানো হয়েছে যে রোহিঙ্গাদের জন্য যে বরাদ্দ ছিল সেই বরাদ্দের অতিরিক্ত 199 মিলিয়ন ডলার অতিরিক্ত আরো বরাদ্দ করা হয়েছে। প্রেস কনফারেন্সে বলা হলো এটা একটি গুরুত্বপূর্ণ বিষয়। আর একটি বিষয় বলা হয়েছে যে বাংলাদেশে যে জাতিসংঘের সদস্য পদের যে 50 বছর সেটি উদযাপন করা হয়েছে। আর আমরা এখন বলছি যে আগামীকালের যে কর্মসূচি, আগামীকাল প্রফেসর ইউনূস উনি যে হোটেলে আছেন, সকালে সেই হোটেলে কয়েকটি মিটিং আছে। সকাল 8:30 থেকে সেই মিটিং শুরু হবে, বিভিন্ন দ্বিপাক্ষিক বৈঠক সেখানে হবে। সেই মিটিংটা শেষ করে উনি 10টা থেকে 10:30টার মধ্যে জাতিসংঘ সদর দপ্তরে চলে যাবেন। ওখানে ঠিক 10:30টার সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সাথে একটা দীর্ঘ বৈঠক আছে এবং একান্ত বৈঠক হবে। একটি কথা প্রিয়াঙ্কা বলতে চাই যে এবারের জাতিসংঘ সাধারণ অধিবেশনে কিছু সিগনিফিক্যান্ট দিক আছে, যেমন ভারতের প্রধানমন্ত্রীর সাথে বাংলাদেশের কোনো বৈঠক হয়নি। যদিও গতকাল ভারতের পররাষ্ট্রমন্ত্রী এবং বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী একটি আনুষ্ঠানিক বৈঠকে বসেছিলেন, অনানুষ্ঠানিক বৈঠকে বসেছিলেন, কিন্তু এবারে ভারতের সাথে বাংলাদেশের কোনো আনুষ্ঠানিক বৈঠক হয়নি, যেটি গত কয়েক বছর ধরে একটি রেওয়াজ ছিল যে ভারতের প্রধানমন্ত্রীর সাথে বাংলাদেশের সরকার প্রধানের একটি আনুষ্ঠানিক বৈঠক হয়। আবার আরেকটি সিগনিফিক্যান্ট দিক হচ্ছে যে এবার কিন্তু জাতিসংঘে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সাথে এই বাংলাদেশের 52 বছরের ইতিহাসে বা জাতিসংঘে বাংলাদেশের 50 বছরের ইতিহাসে এবারই প্রথম যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সাথে বৈঠক হয়েছে। আবার আগামীকাল যে পাকিস্তানের প্রধানমন্ত্রীর সাথে যে বৈঠক হবে, সে বৈঠককেও এর আগে এভাবে আনুষ্ঠানিকভাবে বা এভাবে ঘোষণা দিয়ে এভাবে হয়নি, বা পাকিস্তানের বৈঠকটি যে পাকিস্তানের প্রধানমন্ত্রীর সাথে বৈঠকটি যে এত গুরুত্বপূর্ণ তা না, কিন্তু এবারে সরকারের তরফ থেকে পাকিস্তানের সাথে বৈঠকটিকে বেশ গুরুত্ব দেওয়া হচ্ছে। এই বৈঠকটি আগামীকাল হবে। তার পাশাপাশি আরো দিনব্যাপী ওনার আর বিভিন্ন নানান রকম কর্মসূচি, সাইড টেবিল, দ্বিপাক্ষিক বৈঠক, বিভিন্ন অনুষ্ঠানের যোগদান, এগুলো থাকবেই। আগামীকালের নিউজে আমরা এগুলো বিস্তারিত
আমেরিকার আগামীকাল সময়ে আমরা এই দর্শকদের জন্য এগুলো একে একে সবই জানাতে চেষ্টা করব। প্রিয়াঙ্কা। জি, ধন্যবাদ চকর, ধন্যবাদ আপনাকে। আগামী 18 মাসের মধ্যে নির্বাচন অনুষ্ঠান নিয়ে বাংলাদেশ সেনাবাহিনী প্রধানের বক্তব্যকে স্বাগত জানিয়েছে বিএনপি। চ্যানেল আইকে দলীয় স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, সরকারের আন্তরিকতা থাকলে 18 মাসের আগেও নির্বাচন দিতে পারে। দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেছেন, ধৈর্য ধারণ করে নির্বাচন না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যেতে। রাহুল রায়ের রিপোর্ট। অন্তর্বর্তী সরকার যাতে 18 মাসের মধ্যে নির্বাচন দিতে পারে সেজন্য সরকারকে সমর্থন দেওয়ার অঙ্গীকার করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সোমবার বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে প্রয়োজনীয় সংস্কারে সরকারকে সব ধরনের সহযোগিতা ও সমর্থনের প্রতিশ্রুতি দিয়েছেন সেনাপ্রধান। সেনাপ্রধানের এই বক্তব্যকে স্বাগত জানিয়েছে বিএনপি। কোনো কিছু পরিষ্কার বলছে। দলটির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন মনে করছেন, সরকারের আন্তরিকতার উপর নির্ভর করছে অনেক কিছু। আমরা ওয়েলকাম করি সেনাপ্রধানের বক্তব্যে, তবে আমরা আশা করি যে তিনি যে কথাটা বলেছেন 18 মাসের মধ্যে, 18 মাস পরে বা 18 মাসের মাথায় এটা বলেন না, 18 মাসের মধ্যে। আমরা বিশ্বাস করি যে 18 মাসের মধ্যে যদি এই সরকার আন্তরিক হয়, প্রয়োজনীয় সংস্কার করে একটি গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠান সম্ভব, যত শীঘ্র সম্ভব। তো এটা 18 মাসের আগেই এটা সম্ভব, এবং যত দ্রুত সম্ভব তত দেশের জন্য, জনগণের জন্য, এই সরকারের জন্য মঙ্গল। নেতাকর্মীদের ধৈর্য ধারণের আহ্বান জানিয়ে তিনি বলেছেন, নির্বাচন না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে। এই সরকারকে আমরা সংস্কারের জন্য সময় দিতে চাই, কিন্তু আমরা বারবারই বলছি যে সংস্কারের মধ্যে অগ্রাধিকার দেওয়া উচিত নির্বাচন সংক্রান্ত বিষয়ে, এবং সেই নির্বাচন আদায় করা পর্যন্ত আমাদের কিন্তু আন্দোলন শেষ হয়নি। তাই আমাদের নেতা কর্মীদের প্রতি আমাদের আবেদন যে ধৈর্য সহকারে আমরা যেন এই আন্দোলন চালিয়ে যাই। ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, আন্দোলনের পাশাপাশি দলের নেতাকর্মীদের নির্বাচনের জন্য প্রস্তুতিও নিতে হবে। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। নতুন রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পাওয়া গণসংহতি আন্দোলন আগামী নির্বাচনে কাদের সাথে জোট করবে তা নিশ্চিত নয়। দলটির প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি জানিয়েছেন, গণমানুষের রাজনীতিতে যাদের সাথে কর্মসূচি ও লক্ষ্যের ঐক্য তৈরি হবে তাদের সাথেই জোট গঠন করবেন তারা। তিনি মনে করেন, জাতীয় ঐক্যের ভিত্তিতে সংবিধান সংশোধন করা গেলে জনগণ আরও শক্তিশালী হবে। তাফিমুল ইসলামের রিপোর্ট। ছাত্র জনতার আন্দোলনে ফ্যাসিস্ট সরকারের পতনের পর নতুন রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পেয়েছে গণসংহতি আন্দোলন। নিবন্ধন পেতে দীর্ঘ 7 বছর আইনি লড়াই করেছে দলটি। গতিশীল অর্থনীতি ও সুশাসন প্রতিষ্ঠায় অন্তর্বর্তী সরকারকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে গণসংহতি আন্দোলন। সংবিধান সংশোধনে রাজনৈতিক দল ও পেশাজীবী সহ সব ক্ষেত্রের মতামতকেই গুরুত্ব দেওয়ার কথা বলেছেন দলের প্রধান সমন্বয়কারী। আমাদের এই নতুন যে সংজ্ঞা, নতুন বন্দোবস্ত, নতুন সংবিধানের দিকে যাওয়া, সেইটার লড়াইটা আমাদেরকে করতে হবে। আমরা একটা গণতান্ত্রিক সংবিধান চেয়েছি, এবং সেই গণতান্ত্রিক সংবিধান প্রতিষ্ঠা কিভাবে হবে সে আলাপ আলোচনাটা চলছে, এবং এই আলাপ আলোচনাটা আমরা বলবো যে যথাসম্ভব রাজনৈতিক জাতীয় ঐক্যমত্যের মধ্যে হওয়া দরকার। সেটা বাংলাদেশকে তার নাগরিকদের যেমন শক্তিশালী করবে, আর নাগরিক শক্তিশালী হওয়া মানে হচ্ছে জনগোষ্ঠী শক্তিশালী হওয়া, তার সার্বভৌমত্ব প্রতিষ্ঠা হওয়া, এবং এটার মধ্য দিয়ে আমরা আসলে বিশ্বের কাছে নতুন বাংলাদেশ হিসেবে মাথা উঁচু করে দাঁড়াতে পারবো। বর্তমান রাজনীতি, দেশের নীতি ও বিদ্যমান আইনে গণমানুষের স্বার্থ প্রতিফলিত হচ্ছে না জানিয়ে জোনায়েদ সাকি বলেছেন, গণমানুষের স্বার্থকে প্রাধান্য দিয়ে দলকে তৈরি করা হচ্ছে। আগামী নির্বাচন নিয়ে দলের পরিকল্পনার কথাও জানান জোনায়েদ সাকি। আমরা গণমানুষের স্বার্থের প্রতিফলন দেখতে চাই রাষ্ট্র, রাজনীতি, আইনে, সবকিছুতে। তো সেই প্রতিফলনটা দেখার ক্ষেত্রে যাদের সাথে কর্মসূচিগত ঐক্যের জায়গাটা সৃষ্টি হবে, লক্ষ্যের ঐক্যের জায়গা সৃষ্টি হবে, তাদের সাথে নিশ্চয়ই আমরা আমাদের জোট গঠনের জায়গা কিংবা আমাদের নির্বাচন মোকাবেলা একসাথে করা যায় কিনা সেই বিষয়গুলো আমরা ভাববো। জোনায়েদ সাকি বলেন, নির্বাচনের যৌক্তিক সময় কখন হবে তা অন্তর্বর্তী সরকারের কাজের উপর নির্ভর করছে। এটি কোনো একক পক্ষের নয়, আলোচনার মাধ্যমে নির্ধারণ করার বিষয়। একটা কাঠামো সরকার গড়ে তুলবে। তাফিমুল ইসলাম, চ্যানেল আই, ঢাকা।
তৈরি পোশাক খাতের চলমান শ্রম অসন্তোষ নিরসনে একমত হয়েছে শ্রমিক ও মালিক পক্ষ। কয়েকজন উপদেষ্টার মধ্যস্থতায় যৌথ বিবৃতিতে সই করেছেন তারা। আজ থেকে সব কারখানা চলবে বলে আশা করছে সরকার। এরপরও কেউ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেয়ার ঘোষণা দিয়েছেন উপদেষ্টারা। বিস্তারিত জানাচ্ছেন রফিকুল বাশার। তৈরি পোশাক শিল্প সহ বিভিন্ন কারখানায় কিছুদিন ধরেই অসন্তোষ চলছে। নানা উদ্যোগেও সে বিশৃঙ্খলা নিয়ন্ত্রণ করা যায়নি। এই অবস্থায় সচিবালয়ে মালিক, শ্রমিক ও সরকার ত্রিপক্ষীয় বৈঠক হয়। বৈঠকে শ্রমিকদের 50টি দাবির মধ্যে 18টি দাবি মেনে নিয়েছেন মালিকরা। 10ই অক্টোবরের মধ্যে বকেয়া বেতন পরিশোধ, অতিরিক্ত 225 টাকা হাজিরা বোনাস দেয়া, মাতৃত্বকালীন ছুটি 120 দিন করা সহ বিভিন্ন দাবি মেনে নেওয়া হয়েছে। অক্টোবর 2024 মাসের মধ্যে সকল কারখানায় সরকার ঘোষিত নিম্নতম মজুরি বাস্তবায়ন করতে হবে। রেশনিং ব্যবস্থা, এটি একটা খুব অনেক দিনের দাবি ছিল। সেই বিষয়ে আপাতত শ্রমঘন এলাকায় টিসিবির মাধ্যমে সাশ্রয়ী মূল্যে নিত্য প্রয়োজনীয় পণ্য সরবরাহ করা হবে। আগামী 10ই অক্টোবর 2024-এর মধ্যে শ্রমিকের সকল বকেয়া মজুরি বিনা ব্যর্থতায় প্রদান করতে হবে, অন্যথায় শ্রম আইন অনুযায়ী সংশ্লিষ্টর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। কোনো পক্ষ যদি অসন্তোষ বা বিশৃঙ্খলা সৃষ্টি করে তবে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেওয়া হয়। এই দাবিগুলো মেনে নেওয়ার প্রেক্ষিতে যদি কোনো পক্ষ কোনো প্রকার বিশৃঙ্খলা করার চেষ্টা করে, সেটা যদি কোনো মালিক পক্ষ বেতন দেওয়ার ক্ষেত্রে অনাগ্রহ প্রকাশ করে এবং সদিচ্ছার অভাব থাকে, এবং শ্রমিক পক্ষের দিক থেকেও যদি বিশৃঙ্খলা করার চেষ্টা করা হয়, তাহলে সেটার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এবং সরকার যেহেতু সবগুলো দাবির বিষয়ে আলোচনা হয়েছে এবং একটা সমাধানে আমরা পৌঁছাতে পেরেছি, সরকার এখন কোনো প্রকার বিশৃঙ্খলা আর কোনোভাবেই বরদাস্ত করবে না এবং সেটার ব্যাপারে কঠোরভাবে ব্যবস্থা নেওয়া হবে। কোনো ধরনের বিশৃঙ্খলার সৃষ্টি হবে না, কিন্তু এরপরও যদি কোনো রকমের বিশৃঙ্খলার সৃষ্টি হয় সেই জন্য কিন্তু আমাদের অন্যান্য ব্যবস্থা নিতে হবে, যেটা নিয়ে আমাকে কাদের জন্যই কাম্য না। আমি চাচ্ছি ভালোভাবে শৃঙ্খলভাবে কাজ হোক এবং কোনো রকমের বিশৃঙ্খল না হোক। তৈরি পোশাক শিল্প খাত যেন হাতছাড়া না হয়, সেজন্য সতর্ক থাকার আহ্বান উপদেষ্টাদের। বাংলাদেশে গার্মেন্ট অন্য কোথাও যেতে পারে না এবং বাংলাদেশের গার্মেন্ট বাংলাদেশের পৃথিবীর মধ্যে সবচেয়ে সেরা। বাংলাদেশ এই গার্মেন্টের জন্য পরিচিত, তো কাজে এটাকে কোনোভাবেই আমরা ধ্বংস হতে দিতে পারি না। শ্রমিক মালিক একসাথে কাজ করার আহ্বান জানানো হয়। মালিক শ্রমিক সবাই আমরা কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত মিলিয়ে এই দেশের শিল্পকে আমরা রক্ষা করব এবং শিল্প বাঁচলে আমরা সবাই বাঁচব। আহ্বান থাকবে স্পেশালি আমাদের শ্রমিক ভাই বোনদের প্রতি, সবার প্রতি, যে কোনো আলোচনা যে কোনো ফ্যাক্টরিতে বসেই তারা যেন কথা বলে শেষ করে। যদিও আর আলোচনার কোনো বিষয় এখানে থাকছে না, কিন্তু কোথাও যেন কোনো রাস্তা বন্ধ নয়, কোনো ভাঙচুর না হয়। ন্যূনতম মজুরি নির্ধারণ করা সহ শ্রমিকদের আরও দাবি পূরণে কমিটি গঠন করা হয়েছে। কমিটির প্রতিবেদন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। রফিকুল বাশার, চ্যানেল আই, ঢাকা। দর্শক, এবারে বাংলাদেশ ভারত টেস্ট সিরিজ। ফিরে এলাম বিরতির পর। বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন বিএফইউজের একাংশের সভাপতি দৈনিক সংগ্রামের চিফ রিপোর্টার রুহুল আমিন গাজী মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মঙ্গলবার রাত 9টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুতে শোক জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় এবং তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। বিশিষ্ট নাট্যজ, নির্দেশক ও অভিনেতা জামাল উদ্দিন হোসেন কানাডার ক্যালগরির রকিভিউ হাসপাতালে লাইফ সাপোর্টে রয়েছেন। পারিবারিক সূত্রে জানা যায়, সম্প্রতি যুক্তরাষ্ট্র থেকে কানাডায় তার ছেলে ক্যালগরির মাউন্ট রয়্যাল বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স বিভাগের সহকারী অধ্যাপক তাসফিন হোসেন তপুর বাসায় বেড়াতে যান জামাল উদ্দিন। লেবাননে ইসরায়েলি বিমান হামলায় 569 জনের নিহতের পরদিনই দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর লক্ষ্যবস্তুতে আবারও হামলা চালিয়েছে ইসরায়েল। রাতভর হিজবুল্লাহর ডজন খানেক লক্ষ্যবস্তুতে আঘাত এনেছে ইসরায়েলি বাহিনী। হামলা শুরুর পর থেকে দক্ষিণ লেবানন ছেড়েছেন লক্ষাধিক মানুষ। ইসরায়েলি বোমা হামলা অব্যাহত থাকায় নিরাপত্তার জন্য এখনও পালিয়ে যাচ্ছেন তারা।
এদিকে হিজবুল্লাহ জানিয়েছে তারাও রাতভর ইসরায়েলের বেশ কয়েকটি সামরিক লক্ষ্যবস্তুতে আক্রমণ করেছে। বিশেষ করে ইসরায়েলের উত্তরাঞ্চলীয় শহর আফুলার কাছে মেগিটো এয়ারফিল্ডেও হামলা করেছে তারা। এছাড়া ইসরায়েলের অভ্যন্তরে 60 কিলোমিটার দূরের এক বিস্ফোরক কারখানায় আঘাত হানার দাবি করেছে হিজবুল্লাহ। এবারে নিটোল টাটা কৃষি সংবাদ। আকস্মিক বন্যা, টানা বৃষ্টি ও জলাবদ্ধতায় ক্ষতির মুখে পড়েছেন চট্টগ্রামের ফটিকছড়ির পেঁপে চাষিরা। এরই মধ্যে বহু গাছ মরে গেছে, বাগানের গাছের পাতা হলুদ বর্ণ ধারণ করেছে। এবারে প্রকৃতি সংবাদ। বন্যায় দেশের সবচেয়ে বেশি আর্সেনিক ঝুঁকিপূর্ণ অঞ্চল চাঁদপুরের শহরাস্তি উপজেলায় 1600 টিউবওয়েল ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে বিশুদ্ধ পানির অভাবে পানিবাহিত রোগের পাশাপাশি আর্সেনিক আক্রান্ত রোগীর সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সমস্যা সমাধানে দ্রুত উদ্যোগের আশ্বাস দিয়েছে জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগ। এবারে খেলার খবর।